দর্শক স্বাগত সংলাপ প্রতিদিন অনুষ্ঠানে আমি ফখরুল আলম কাঞ্চন আপনাদের সঙ্গে আছি। আমরা এই অনুষ্ঠানে সমসাময়িক রাজনৈতিক এবং অন্যান্য গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করি। আজ আলোচনা করার জন্য আমরা দুইজন অতিথিকে আমন্ত্রণ জানিয়েছি। আমাদের সঙ্গে আলোচনা করতে স্টুডিওতে উপস্থিত আছেন বিএনপির প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক ABM মোশাররফ হোসেন, আছেন বাংলা ফাউন্ডেশনের প্রধান নির্বাহী অ্যাডভোকেট আবু হেনা রাজ্জাকি। স্বাগত আপনাদের দুইজনকেই। ABM মোশাররফ হোসেন, আপনাকে দিয়ে শুরু করতে চাই। আপনি জানেন যে গত কয়েকদিনে রাজধানীর মিটফোর্ড এলাকায় প্রকাশ্যে পিটিয়ে ও পাথর মেরে ব্যবসায়ী লালচান ওরফে সোহাগ হত্যার ঘটনায় সারা দেশে রাজনীতিতে এক ধরনের ঝড় বয়ে গেছে। এই ঘটনায় যুবদলের কয়েকজনের জড়িত থাকার কারণে বিএনপি ও তার অঙ্গ সংগঠনের কর্মকাণ্ড ব্যাপক সমালোচিত হচ্ছে। অনেকে বিএনপি ছাত্রদলের অনেকে ফেসবুকে পোস্ট দিয়ে নিজের পদত্যাগের কথা বলছে। শুনতে চাই আপনার কাছ থেকে, এরকম একটি ঘটনায় আপনারা কি ভাবছেন? ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ আমার সহালোচক আবু হেনা রাজ্জাকি ভাই। আসলে যে ঘটনাটি ঘটেছে, জি, কোনো সভ্য সচেতন মানুষ এটা কোনোভাবে সমর্থন করতে পারে না। কারণ এই আধুনিক যুগে সেই বর্বর যুগের মতো পাথর দিয়ে একজন মানুষকে মৃত্যু নিশ্চিত না হওয়া পর্যন্ত এই যে কর্মকাণ্ড করে এটা কোনোভাবে সমর্থন করা যায় না, বরং এটা কঠিন শাস্তি হওয়া উচিত। যার জন্য দেখবেন আমাদের দলের পক্ষ থেকে আমরা মিডিয়ার মাধ্যমে দেখেছি যে তারা কিছু আমাদের অঙ্গসংগঠন যুব দলের সাথে সম্পৃক্ত। তাৎক্ষণিকভাবে আপনি লক্ষ্য করবেন, তাৎক্ষণিকভাবে যুবদল তাদেরকে বহিষ্কার করেছে। শুধু এই যে বহিষ্কারের রাজনীতি আপনারা করছেন, এটা তো কোনো সুফল আনছে না। না, আমি একটু বলি, না হচ্ছে না, এটা ঠিক না। শুধু তাই না, এবং বহিষ্কারের সাথে নতুন একটা মাত্রা কিন্তু যোগ হয়েছে। আপনি লক্ষ্য করবেন যে আমরা আইন শৃঙ্খলা বাহিনীকে অনুরোধ করেছি যে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য। এটা কিন্তু আগে কখনো হয়নি। এটা রাজনৈতিক বক্তব্য, না, এটা বাস্তবে আজকে দেখেন, আজকে তার পরিপ্রেক্ষিতে কিন্তু গ্রেফতার হচ্ছে। এবং শুধু তাই না, আপনি আজকে দেখবেন বিএনপির দিকে যে তীরটা ছোড়া হচ্ছে। আপনি যে ইতিমধ্যে পুলিশের পক্ষ থেকে যে বক্তব্য দেওয়া হয়েছে, পুলিশ বলেছে এটা রাজনৈতিক কোনো বিরোধ না। এটা রাজনৈতিক বিরোধ না, ব্যবসা এবং চাঁদাবাজি নিয়ে। হ্যাঁ, চাঁদাবাজি নিয়ে, ব্যবসা, বিশেষ করে ব্যবসা চাঁদাবাজি। এবং এই দুইজন, এই যে আপনার সোহাগ এবং যে প্রধান অভিযুক্ত মাহিন, এই দুইজন একই সাথে এরা ভাঙ্গারির ব্যবসা করে। আপনার ভাঙ্গারি ব্যবসা হইলো একেবারে ওই যে বিয়ানো মাল টাল যেগুলি একেবারে এই ব্যবসাটা খুব একটা নিম্নমানের, সেগুলি কালেক্ট করে এনে তারা, এবং সেখানে আমি দেখলাম যতটুকু পুলিশ বলেছে যে এখানে কিছু তামা বিয়ানো জায়গা থেকে তারা কালেক্ট করেছিল, তা নিয়ে দ্বন্দ্বটা। সুতরাং একটা কোনো বিচ্ছিন্ন ঘটনাকে আপনি একটা মূল ঘটনা হিসাবে চালিয়ে আপনি বিএনপিকে একটা ব্লেম দেওয়া বা বিএনপিকে খাটো করা, এটা কোনোভাবে আমি মনে করি। বরং আপনি বিচ্ছিন্ন বলছেন, আমি ঠিক এইখানে একটু থামাই। আমি বলি, শুধু আজকের পত্রিকায় বিএনপি এবং তার অঙ্গ সংগঠনের নেতা কর্মীদের অন্তত 6টি নিউজ অলমোস্ট কমন। সেটা চাঁদাবাজি, এই যাত্রাবাড়িতে শরীয়তপুরগামী বাস মালিক শ্রমিকদের সংগঠনও প্রেস ব্রিফিং করে আপনাদের এইখানে সাম নেতা তার বিরুদ্ধে প্রেস ব্রিফিং করছে, সে হামলা করছে, বাস ভাঙচুর করছে, এবং সর্বশেষে এই 26 জনের বিরুদ্ধে মাহবুব ফাহিম, মুশফিকুর রহমান ফাহিম, তার বিরুদ্ধে সহ 26 জনের বিরুদ্ধে মামলা করছে। এবং এরকম আমি আপনাকে 6টি নিউজ আজকের পত্রিকায় আমি আপনার সাথে আমি দ্বিমত করছি না। কারণ বাংলাদেশে আজকে প্রায় 68 থেকে কেউ বলে 68,000, কেউ বলে 80,000 আজকে গ্রাম আছে। এখানে প্রায় 497টি উপজেলা আছে, অসংখ্য থানা আছে, পৌরসভা আছে। সুতরাং ঘটনা ঘটতেই পারে, এটা আমি আপনার সাথে অস্বীকার করি না। কিন্তু আপনি যদি বলতেন, আজকে আপনি শুধু বিএনপির এই 6টি ঘটনার কথা বললেন, আপনি মিরপুরে যে একটি ব্যবসায়ী 5 কোটি টাকা চাঁদা চেয়েছে, সেটা কি বিএনপির লোক চেয়েছে? না। আপনি যে চাঁদপুরে মসজিদে ঢুকে একজন ইমামকে রক্তাক্ত করে, সেটা কি বিএনপি করেছে? আপনি খুলনা যুবদলের একজন নেতাকে হত্যা করে গুলি করে রক কেটে তাকে মৃত্যু নিশ্চিত করেছে, এটা কি বিএনপি করেছে? মাহবুব, এটা নিয়ে প্রশ্ন, এটা নিয়ে প্রশ্ন আছে। কি প্রশ্ন আছে? এটা এখনো বলা যাবে না
যে এটা মানে কারা করছে এটা নিয়ে? ওখানে তো বলা হচ্ছে যে আজকে গুলি করে আর রকেটে হত্যা করা হয়েছে, এটা আমি কে করেছে সেটা আমি বলি না। আচ্ছা আচ্ছা, কিন্তু ভিকটিম তো ওই ছেলেটা। সুতরাং কি বলছে পুলিশ এই ছেলে সম্পর্কে কি বলেছে? আপনি মিডিয়া না মোশাররফ ভাই, ওই ছেলেটা যে এরকম একটি ঘটনার শিকার হলো, নিঃসন্দেহে এটি দুঃখজনক এবং এরকম আমরা এই না আসতে হবে তো যে এই ছেলেটাকে আপনি যে বহিষ্কারের কথা বলছেন, এই ছেলেটারও কিন্তু বহিষ্কার করা হয়েছিল কুয়েট ঘটনায়। কিন্তু পত্রিকা নিউজ কি? পত্রিকা নিউজ হলো এই বহিষ্কারের পরও ছবি সহ চেপেছে প্রত্যেকটা বিএনপি এবং তার অঙ্গ সংগঠনের মানে সমাবেশে, প্রোগ্রামে সরব উপস্থিতি ছিল। না এখন আপনাকে এই বহিষ্কার করে কি লাভ? এবং এই বহিষ্কার এই কারণেই তো কোনো ইফেক্ট পড়ছে না। যাদের বহিষ্কার করছেন এই ছেলের কথাই যদি ধরেন, মাহবুবকে আপনারা বহিষ্কার করছেন, মাহবুব তো রাজনীতি থেকে দূরে নাই, দূরে ছিল না। না কাঞ্চন ভাই, আপনি যদি সরলীকরণ করেন তাই হয় না, কারণ বিএনপির মতো একটা বিশাল দল, এই দলের মধ্যে আজকে যে একটা নিয়ম কন্ট্রোল আছে বলে কিন্তু সারা বাংলাদেশে আপনি দেখেন, আপনি যেমন 2-4টা নেগেটিভ নিউজ আপনারা উত্থাপন করছেন, আর সারা বাংলাদেশে অসংখ্য ভালো কাজের নমুনা তো বিএনপি, ছাত্রদল, যুবদল এরা করে চলেছে প্রতিনিয়ত। এই যে দেখেন আপনি, এই যে ডেঙ্গুতে তারা প্রচার করছে, এই যে বর্ষাকালে সারা বাংলাদেশে তারা বৃক্ষরোপণ করছে। মোশাররফ ভাই, আজকে ছাত্রলীগও এরকম মানে কৃষকের ধান কেটে দিয়েছিল, ছাত্রলীগের আর এইটা ছাত্র দলের সাথে বা যুব দলের সাথে, সেখানে দেখা গেছিল যে দলগতভাবে সিদ্ধান্ত নিয়ে তারা এই সন্ত্রাসী কাজগুলি করত। কিন্তু বিএনপি বা যুব দল বা ছাত্র দল বা অঙ্গ সংগঠন দলীয় কোনো পৃষ্ঠপোষকতা এটা করছে কিনা, এইটা হলো মূল ব্যাপার। বিচ্ছিন্নভাবে অথবা ব্যক্তিগত উদ্যোগে যারাই করছে তাদের বিরুদ্ধে কিন্তু ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে, তাদেরকে জেলে দেওয়া হচ্ছে। আমরা আসলে জানি না, আমি আপনার কাছে আবার ফিরি এবং সে যখন ফিরবো তখন আবার একটু জানতে চাইবো যে আপনি প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক, এই নেতা কর্মীদের প্রশিক্ষণে কোনো ঘাটতি আছে কিনা, কেন তারা এইভাবে অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত হচ্ছেন, চাঁদাবাজি, সন্ত্রাসীদের সাথে জড়িত হচ্ছেন, এটা আপনার কাছ থেকে আমি মানে শুনবো। তার আগে একটু শুনে আসি অ্যাডভোকেট আবু হেনা রাজ্জাকি, আপনি আইনের মানুষ, তারপর আপনার কাছ থেকে শুনতে চাইবো যে কেন এ ধরনের ঘটনাগুলো বিএনপি সংগঠন হিসাবে, রাজনৈতিক দল হিসাবে তারা ব্যবস্থা নিচ্ছে, বহিষ্কার করছে এবং আইনের কাছে ধরে দেওয়ার জন্য মানে বলছে, তারপরও কেমন যেন নিয়ন্ত্রণ করতে পারছে না, কেন এই ত্রুটিটা কোথায়? ধন্যবাদ আপনাকে এবং আমার সহ-আলোচক মোশাররফ ভাই আর এনটিভির দর্শক শ্রোতা সকলকে আমার শুভেচ্ছা। আসলে প্রথম বিষয়টা যদি আপনি এখানে আসেন, যে কোনো একটা ঘটনায় বার্তাটা যায় কি, এটা খুব ইম্পর্ট্যান্ট। বিএনপির থেকে লোক বহিষ্কার করা হচ্ছে, খালি এই ঘটনায় তো না, এ পর্যন্ত কয়েক হাজার তারা বহিষ্কার করছে, নিশ্চয়ই ভালো কাজের জন্য নয়। দল বহিষ্কার আজকেও চট্টগ্রাম মহানগরী যুবদলের সাংগঠনিক সম্পাদক এমদাদুল হক বাদশাকে চাঁদাবাজির অভিযোগে দল থেকে বহিষ্কার করছে আজকেও। আচ্ছা, এই যে বহিষ্কার করতেছে, এই যে ঘটনাটা মিটফোর্ডে ঘটলো, তারপরে বহিষ্কার করা মানে কি? এগুলো কিন্তু এডমিট করে যে এই ঘটনাগুলো আমরা করছি, আমার লোকেরা করছে বইলা বহিষ্কার করলে শুধু এডমিট করবে কেন বলছেন? তার তো পদ পদবি ছিল, আমি তো এটাই বলতেছি, তারা যে করছে সেটা আরো জোরালো হয় বহিষ্কার করার পর। অর্থাৎ তা কেন হবে? চাঁদাবাজি করছে, তারপর দল থেকে বহিষ্কার করতেছে, তাইলে তারা যে চাঁদাবাজি করে জোরালো হইবে। এখানে রাজাকি ভাইয়ের সাথে আমি একটু রাজাকি ভাই, না আপনি যে কথাটা বললেন, না আমি তো করিনি, না না আমি আপনি যে কথাটা বললেন, আপনাদের স্টেটমেন্ট বলছি। রাজাকি ভাই, মানুষ একটা লোক দায়িত্বে আছে, যারা সব লোক তো আপনার সমান না, দায়িত্ব যাদেরকে আমরা যদি যেমন আপনি যে প্রফেশনে আছেন, সব আপনাদের মধ্যে তো মাঝে মাঝে দেখি বুয়া উকিল ধরা পড়ে, অর্থাৎ এটা আপনার প্রফেশনের দোষ। না না না, আমি ওটা বলি নাই। আপনি যখন বিএনপি থেকে বহিষ্কার করেন, সেই লোকটা তো বিএনপির লিস্টে আছে, কে যাকেই বহিষ্কার করেন, আপনি তো গয়রাহ বহিষ্কার করতে পারবেন না, সব তো আপনার না। আপনি তো বহিষ্কার করবেন যে আপনার দলের পদ হোল্ড করে,
নিশ্চয়ই না পদ হোল্ড করে সবাই, কিন্তু পদ হোল্ড করে না। তা নাহলে আপনি আন্দাজে বিএনপির কে বহিষ্কার করবেন কেন? আমরা দলের মধ্যে যে আপনি একটা লোক গয়রা হলে লিখে বলতে পারবেন আমি বিএনপি কে বহিষ্কার করব? একটা কার্যকরী কমিটি একটা সাধারণ সমর্থক কিন্তু একটা জিনিস। আপনি যারা বিএনপি করে আমি সমর্থক তো বহিষ্কার করতে পারবেন না। প্রাথমিক পর্যায়ে আমি কিন্তু এই দলের সমর্থক। না আপনি সমর্থক কি বহিষ্কার করতে পারবেন? কে? আমার যদি একটা সমর্থক বহিষ্কার করে কেমনে? তাহলে তুমি 18 কোটি লোক নাম আমাকে যদি ওই যে কথাটি বলেছে সে আমার সাথে সম্পৃক্ততা ছিল, সে আমি বলি আপনাকে শুনেন, এই বাংলাদেশে আমি করি বাংলাদেশে প্রায় 12.5, ঠিক আছে আপনি বললেন, আমি একটু বলেনি 12 কোটি 50 লাখ ভোটার। আপনি যখন বলবেন সব লোক কি বিএনপি করে? না আমাকে কি বিএনপি বলতে পারবে রাজ্জাকি সাহেবরে বহিষ্কার করবে? না আপনি তো দল করেন না, আপনি কেন মানে কেন বলবে? সেটাই তো বলতেছি, কথাটা বুঝেন নাই কেন? যখন কথা উঠতেছে যে অমুক ওই জায়গায় চাঁদাবাজি করে, আপনি তাকে বললেন যে হ্যাঁ চাঁদাবাজি করছে, সেখানে তাকে বহিষ্কার করে দিলাম। তাহলে আপনি স্বীকার করলেন, এডমিট করলেন যে আপনার লোক চাঁদাবাজি করছে, আমি সেটা বলতেছি। ঠিক আছে, হ্যাঁ তাহলে আপনি বহিষ্কার করবেন কেন? গেল এক না অপরাধ করলে আপনি আমার সংগঠন কথা তো সেটাই। না রাজাকি ভাই আমি তো কথা সেটাই বলতেছি। আমি একটু বলি। আচ্ছা একজনের নামে আপনার এই ফাউন্ডেশন, আমরা একটা বাংলা ফাউন্ডেশন আছে, আপনার এইটার মধ্যে নিশ্চয়ই তো একটা নিয়ম নীতি আছে যে আমার গঠনতন্ত্র মানতে হবে, আর সমাজের পরিপন্থী কাজ করা যাবে না, দলীয় শৃঙ্খলা না ভঙ্গ করা যাবে না, ভঙ্গ করলে তো করতেই পারে, সংগঠনকে বিতর্কিত করা যাবে না। এখন এই ঘটনায় যদি আমি কারো কাছে, কেউ আমার সমর্থক হোক, কেউ আমার দল করে, কেউ যদি এই অভিযোগে অভিযুক্ত হয়, তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার রাইট তো তার আছে সংবিধান ভাবে। সেটা তো যে আমার সাথে কাগজে কলমে ইনভলভ থাকবে আমার প্রতিষ্ঠানে, যে আমার প্রতিষ্ঠানে কোনোভাবে ইনভলভ না, জি আপনি আগান, হ্যাঁ বুঝতে পারছি। আপনাদের এই বহিষ্কার দিয়ে প্রমাণ করে যে চাঁদাবাজিটা আপনাদের লোকেরা করছে, আমি সেটা বলছি। জি, এক নম্বর। 2 নম্বর হলো এই যে মিটফোর্ডের যে ঘটনা, সেই ঘটনাটা বলা হয়েছে এইরকম, দায়িত্বশীল লোকেরাও বলছে যে মারা গেছে সে যুব দলের বা ছাত্র দলের লোক, যে মারা গেছে যুব দলের লোক, কিন্তু যে মারছে সে কে থাকার এটা নিয়ে এখনো নানান ধরনের কথা আছে। তাকে কিন্তু পার্টিকুলার সেই পাথর যে মারছে তাকে কিন্তু গ্রেফতার করা হয় নাই এখন পর্যন্ত। করতে পারে নাই যদি বলেন আমি মানতে রাজি না। আমি আমার মতামত দিচ্ছি। কেন? আমি তর্কের খাতিরে ধরে নিলাম যে সেই লোকটা বিএনপির না, ধরে নিলাম যে পাথরটা যে মারছে সে বিএনপির না, 2 জন মেরেছে, আচ্ছা 2 জনে মারছে। এখন এই যে পাথরটা যারা মারছে এবং যাকে মারছে তাকে যখন টেনে হাসছে আনতে ছিল, তার পিছনে জনগণ মুভ করে। জনগণ যখন মুভ করে, ওই লোকটা বিএনপির, যাকে মারা হয়েছে, তাহলে আশেপাশে বিএনপির লোক ছিল। যদি যারা তাকে মারছে তারা বিএনপির লোক না হয়, তাহলে ওখান থেকে বাধা আসলো না কেন? কাউন্টার না মারুক, ঠেকাইতে পারতো না। আপনি মানে এইটা নিয়ে না আমি জেনারেলাইজ করি না, আমি আপনি কি মনে একটা ব্যক্তি তুলে এনে মারে? এইটা কিন্তু একেবারেই একদম বিএনপি অস্বীকার করছে না যে এই ঘটনার সাথে যুবদলের অমুক জড়িত নয়। এই কথাটা কিন্তু বিএনপি কোথাও বলছে না। সেটা যদি বলতো তাহলে তারা দল থেকে তাদের বহিষ্কার করতো না। তো সেই কথাই তো আমি বারে বারে বলতেছি আপনাকে। সুতরাং আমার বক্তব্যটা হইল, যেমন নুরুল হুদার গলায় মালা পরানো হয়েছে জুতার এবং তাকে পুলিশে সোপর্দ করা হয়েছে, ঠিক একইভাবে যদি পাথর মারাটা যুবদলের হয়, আমি তর্কের ক্ষেত্রে দিলাম, যদি হয় আমি জানি না, যদি হয় তাহলে তারে ধরা বিচিত্র কিছু না। এটা কে করবে? এটা আইনশৃঙ্খলা বাহিনী করবে। তারা কেন করছে না? তারা কি একটা ন্যারেটিভ তৈরি করছে যে বিএনপি ভাবমূর্তি ক্ষুণ্ণ করার জন্য পরিকল্পিতভাবে এই কাজটা বিএনপি করছে? বিএনপি তো দাবি করছে যে আপনি ধরেন, গ্রেফতার করেন। আপনি গ্রেফতার করেন। আমি তো তাই বলতেছি, যেমনি ভাবে নুরুল হুদাকে ধরে পুলিশে দেওয়া গেল, তেমনি ভাবে এই পৈশাচিক ঘটনার লোকটাকে XYZ কেউ ধরতে পারলো না, পুলিশ ধরলো সেকেন্ডারি, পুলিশ ধরনের সেই জায়গায় আমি আসতেছি, সেই জায়গাটা আমি আসতেছি। কিন্তু তার আগে তাকে তো একা কেউ আনে নাই, তাকে ওখান থেকে যে ধরে আনছে, একটি উন্মত্ত কিছু লোকজনের বিরুদ্ধে সাধারণ মানুষ দাঁড়িয়ে তাকে ধরা, যেখানে দেখছে পাথর মেরে, সাধারণ মানুষ বলতেছি না তো আমি এখানে। আচ্ছা, এখানে তো তাকে যে ধরে নিয়ে আসছে একটা সংঘবদ্ধ মানুষ ওখানে আছে, সেই সংঘবদ্ধ মানুষগুলো কার? সাধারণ মানুষ না। না শেষ করতে দেন না, আপনি পরে বলেন। সংঘবদ্ধ মানুষগুলা কোনো না কোনো দলের সাথে সম্পৃক্ত, কথাটা পরিষ্কার করতে পারছি আমি? আচ্ছা, হ্যাঁ, সাধারণ লোক না। এখন সংঘবদ্ধ লোকগুলা রাজনৈতিক দলের সাথে সম্পৃক্ত, কোন দলের সাথে আমি জানি না সেটা,
কিন্তু রাজনীতির সম্পৃক্ত যে দুইটা লোকে পাথর মারছে। আপনি কিভাবে শিওর হলেন রাজনৈতিক দলের সাথে সম্পৃক্ত? সাধারণ লোক করে না, আমরা অতীত দেখে আসছি। রাজনৈতিক দলের ছত্র ছায়া ছাড়া আপনি কেউ করছে বিচ্ছিন্নভাবে একটা ছেলে করতেছে, 5টা ছেলে মিলে করতেছে, নো, প্রত্যেকের পিছনেই রাজনৈতিক দলের গন্ধ থাকে। সেটা কোন দলের সেটা আমি বলছি না, সেটা পুলিশ বের করবে খুঁজে। এইবার আসেন সরকারের দায় দিচ্ছি কোনটা। এই যে ফখরুল ইসলাম আলমগীর সাহেব একটা কথা বলছে কিন্তু, যে নির্বাচন যত দ্রুত দেরি হবে তত এই ঘটনাগুলা ঘটবে। অস্থিরতা, নির্বাচন দেরি হলে নির্বাচনের জন্য কিন্তু একটা বর্ডারলাইন দেওয়া হয়েছে অলরেডি ফেব্রুয়ারি মোটামুটি, এবং এইটা তাদের দলের টপের সাথে সিদ্ধান্ত নিয়ে। তো এই যে ঘটনা, এটা কি নির্বাচন আগানোর জন্য কোনো বার্তা কিনা? কারণ এই ঘটনার পরে স্টেটমেন্টগুলো আসতেছে নির্বাচন যত দ্রুত হবে তত ভালো। তো নির্বাচন ফেব্রুয়ারি পর্যন্ত, নির্বাচন পিছনের জন্যই এই ধরনের ঘটনাগুলো ঘটছে। মানে আমি পিছানোর জন্য বলছি না, তো নির্বাচন তো উল্টা, যে নির্বাচন তো ফেব্রুয়ারিতে ফিক্সড হইলো। হ্যাঁ, তারপরে না আপনি কিভাবে বললেন? এখানে বলা হচ্ছে যদি প্রয়োজনীয় সংস্কার, না আপনি লেটেস্টে আসেন, ওইটা পরে একদম এটা তো যদি শেষ করতে দিবেন। তো বলা হয়েছিল, প্রথম কথা ছিল ফেব্রুয়ারি মাসে নির্বাচন হবে, তার সাথে হলো ডেভেলপমেন্টটা চায়, সংস্কার, বিচার, জুলাই সনদ, এগুলো একটা ডেভেলপমেন্ট কতটুকু হইল। সম্প্রতি প্রধান উপদেষ্টা বলছে কি, যে ডিসেম্বরের মধ্যে সমস্ত প্রশাসনের লোককে প্রস্তুত হইতে বলছে যাতে ফেব্রুয়ারিতে নির্বাচনটা করা যায়। তাহলে তো পরিষ্কার লন্ডনের সিদ্ধান্ত ফেব্রুয়ারিতে হবে, লেটেস্ট প্রধান উপদেষ্টা বলল সিদ্ধান্ত। তারপরে যদি এই কথা আসে এই ঘটনাটার পর, যে যত নির্বাচন দেরি হবে তত অস্থিরতা হবে, মানে এই কথাটা কেন আসলো? ফিক্সড হয়ে গেল তো, মানে কেন আসলো আপনার কি মনে হয়? মানে আমি বলতে চাচ্ছি কি, তার চেয়ে তার নির্বাচন আগাইতে চাচ্ছি, কথার কথা, যে ফেব্রুয়ারিতে তো ফিক্সড হয়ে গেল, তাহলে ফেব্রুয়ারি পর্যন্ত কি আরো ঘটতে থাকবে? স্টেটমেন্টের সাথে আমি মিলাচ্ছি। আপনি কেন বলছেন? এটা তো রাজনৈতিক বক্তব্য, যে এটি তো স্বীকার করতে হবে যে এই সরকারের সবচেয়ে দুর্বলতম সরকারের একটি, বলতেছি তো, সেখানে আসতেছি। এবং সেখানে সেজন্য যদি আমি বলি, আমি বিএনপির নেতা, আমি যদি বলি যে এই সরকারের দায়িত্ব আছে, নির্বাচন হলে একটা নির্বাচিত সরকার আসলে এই ধরনের ঘটনা কম ঘটবে না, তাহলে নির্বাচিত সরকার আসলে মানে সমস্যা কোথায়? কিন্তু দেরি হলে, আমি ফেব্রুয়ারি ফিক্সড হওয়ার পর তো আর এই কথা চলে না, 1 নম্বর। 2 নম্বর, সরকারের ব্যর্থতাটা কোথায়? এই সরকার কিন্তু অপারেশন ডেভিল হান্ট শুরু করছিল এই সরকার। তাহলে কি অশ্বডিম্ব হইছে ডেভিল? এখনো চলমান। এটাই তো বলতেছি, ডেভিল হান্ট হইলো কবে? সম্ভবত ফেব্রুয়ারিতে। সেই ডেভিল না, আরো পরে গাজীপুরে যখন বাজিপুরের একটি ঘটনা ঘটে, ওই ঘটনার পরে ডেভিল হান্ট হইলো। আমি যতটুকু জানি ফেব্রুয়ারি মাসে 2000 এই বছরের ফেব্রুয়ারি থেকে, এটা তারিখ। সেই ডেভিল হান্ট হওয়ার পর আপনি ডেভিল হান্ট দিয়ে কি ধরবেন? এখন পর্যন্ত কিন্তু সেটা চলমান। যদি চলমান থাকে, আজকে আবার ঘোষণা, আমি কিন্তু দুইটা সাইড বললাম, একটা বললাম বিএনপির সাইড, এখন সরকারের সাইডটা বলতেছি। আপনি যে ডেভিল হান্টটা করলেন, এই এখনো চলমান, আপনি কি ডেভিল হান্ট করছেন? ডেভিল যদি হান্ট করেন তাহলে এরকম ঘটনাগুলো ঘটতেছে কিভাবে? ডেভিল হান্ট করবেন, আপনি তো কোনো দল দেখবেন না, আপনি কোনো দল মত কিচ্ছু মানে কে কোন দল করে, বিএনপিও তো বলতেছে তারা দল দেখবে না। সুতরাং আপনি ডেভিল হান্ট দিয়ে কি করলেন? নাম্বার 1। নাম্বার 2, আপনার ডেভিল হান্টের ভিকটিম যদি ধরেন, এই দেশে 18 কোটি লোক কিন্তু গত 15 বছর যাবৎ ভিকটিম হয়েছে। কিভাবে? তারা ভোট দিতে পারে নাই। ভোট দিছে কারা? বাংলাদেশে গত নির্বাচনকালে ভোট দিছে কারা বলি? 64 জন ডিসি, 64 জন এসপি, 400 কতজন ওসি, তারপরে প্রধান নির্বাচন কমিশন বা নির্বাচন কমিশন, পুলিশের আইজিপি, এইরকম কিছু লোকে। আমার মনে হয় আমি একটু বিরতি নিয়ে, সেই সাথে মানে দেশের মানে তৎকালীন প্রধানমন্ত্রীও ভোট দিচ্ছে, আমরা দেখছি। এবিএম মোশাররফ হোসেন, আমরা আলোচনা ছিলাম চাঁদাবাজি, সন্ত্রাসী বিভিন্ন ঘটনায় বিএনপি এবং তার অঙ্গ সংগঠনের জড়িত থাকার, সম্পৃক্ততা থাকার অভিযোগ এসছে, দল থেকে বহিষ্কার করা হচ্ছে, নানা ধরনের পদক্ষেপ নেওয়া হচ্ছে, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি আহ্বান জানানো হচ্ছে তাদেরকে গ্রেপ্তার করুন, শাস্তির আওতায় আনুন। কিন্তু তারপরও আমরা যদি দেখি এ পর্যন্ত প্রচুর বহিষ্কারের ঘটনা ঘটেছে। তো তারপরও কেন দলীয় নেতাকর্মীদের এই অপরাধমূলক কর্মকাণ্ডে সম্পৃক্ততা কমানো যাচ্ছে না? আপনি প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক, প্রশিক্ষণে কোনো ঘাটতি আছে কিনা আপনাদের, বা কোনো ত্রুটি আছে কিনা? এটা প্রশিক্ষণে কোনো ঘাটতি আছে বলে আমরা মনে করি না। আপনাকে একটা জিনিস লক্ষ্য করতে হবে
যে এই সরকার ক্ষমতায় আসার পর বাংলাদেশের যে কোনো আইনশৃঙ্খলা রক্ষার জন্য মূল উপাদান হলো পুলিশ। সে পুলিশের নৈতিক মনোবল কিন্তু ভেঙে গেছে, পুলিশ নাই। তারপরও বাংলাদেশটা যেভাবে এগিয়ে যাচ্ছে, আপনি এটা ক্রেডিটটা কাকে দেবেন? এটা ক্রেডিটটা যদি আপনাকে নিরপেক্ষ নির্মোহ বলেন, তাহলে বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে দিতে হবে। কেন দিতে হবে? আপনি দেখেন, স্পষ্ট মনে আপনি দেখেন, আওয়ামী লীগ, আপনার নিশ্চয় মনে আছে তোফায়েল আহমেদ সাহেবের বক্তব্যটা আপনি একটু স্মরণ করেন। আমরা তো এখন ভুলে যাই, কারণ বাঙালির মন কেন বলেছে আওয়ামী লীগ যেদিন ক্ষমতাচ্যুত হবে এক রাত্রি 5 লাখ লোক মারা যাবে, বলেছিল না? আপনি 3 দিন দেশে গভর্নমেন্ট ছিল না, একটা ঘটনা ঘটেছে, একটা লোক মারা গেছে। না না, তাহলে মারতো কারা? হ্যাঁ, এই যে প্রতিহিংসা পরাজয়। না না, মারতো কারা? মানে আপনারা মারতেন, আপনারা মারেন? স্বাভাবিক, এটা উচিত ছিল। মানে আপনারা মারেন নাই? হ্যাঁ, মারি নাই আমরা। মানে তোফায়েল ডাউট করছে যে আপনারা মারবেন, স্বাভাবিক। তারা বিএনপির উপর, শুনেন, যে বিএনপির উপর যে অত্যাচার নির্যাতন তারা করেছিল, রেজাল্টটা কি হওয়া উচিত ছিল? আজকে দেখেন আমাদের নেত্রী বেগম খালেদা জিয়াকে একটা মিথ্যা বানোয়াট মামলায় আপনি 6.5 বছর, এই যে মিথ্যা মামলায় বানোয়াট মামলা আটকে যে করছিলেন কি আপনারা তার জন্য? এখন আপনারা না, আমি একটু আপনাদেরকে বলি, আদালত, আমরা মানুষের শেষ, আরে আদালতটা নেন এই জায়গাটা কোন আপনি? না না, আমি তো করেছি, আমি তো সর্বোচ্চ চেষ্টা করেছি। কি করছেন? আমি তো সর্বোচ্চ চেষ্টা করেছি। খালেদা জিয়া একজন আপসী নেত্রী। না না, আমি বলি, এখন আমি শুনেন, আমি মইনুল হোসেন রোড দিয়া তারা যখন বাইর করে দেয়, যেই আপনারা নাকি এখন বিএনপির মত একটা, আরে রাখে আপনি কথা শেষ করতে দেন। আজকে আপনি না, আজকে আপনি সান নাই, আপনি আমারে বলেন অস্ত্রধারীর সাথে আপনারা 427 জন লোক নাকি মারা গেছে জুলাই আন্দোলনে। হ্যাঁ, আপনাদের আমি তো সেটা চ্যালেঞ্জ করি, মারা গেছে। হ্যাঁ, তো মইনুল হোসেন রোড দিয়ে যখন খালেদা জিয়া বাইর করে দেয়, একটা লোক তো মারা যায় নাই, মারা যায় না। আমি বলি ওই দিন একটা লোক রাস্তায়, এটা কি বলে, এটা কি কোনো প্রতিবাদ করেন নাই, আমি নিজে, আমরা ওই আমার স্পষ্ট মনে আছে যে এই দিন বেগম খালেদা জিয়াকে বাসা থেকে উচ্ছেদ করে, আমরা প্রায় 2-3 হাজার লোক আমরা ওই যে জাহাঙ্গীর গেটে আমরা অবস্থান করেছিলাম। আর্মি এসে বলছে এখানে কেউ থাকতে পারবে না। কোন জাহাঙ্গীর গেটে? এইটা আমরা ভিডিও ফুটেজ দেখছি নাকি? আরে আমরা ছিলাম তো, আমরা দেখেছি তো সেখানে। কিন্তু বাংলাদেশ, আপনি সরবেন না, দুইজন মারা যাবে। না না, আপনার কথা, তাইলে না আমি বুঝবো যে একটু আমাকে একটু বলতে দেন। আপনি আপনি কি বলতে দেন না? আমি তো আপনার বিরুদ্ধে বলতেছি না, যদি শেখ হাসিনার মতো কথা বলেন, না আমার এখানে হবে না। আমার এটা একটা আপসী নেত্রী যে নাকি দেশ ছাড়ে না। আমি বলি, এখন তার জন্য আপনারা করতে পারেন না, দেশের জন্য কি করবেন? আজকে বাংলাদেশে এই অবস্থা কি হয়েছে? আন্দোলন অর্থ কি? একটা যখন সরকার যখন ফেসিস্ট হয়, স্বৈরাচার হয়, আপনি একটা নিরস্ত্র লোক কি করবেন? তার বিরুদ্ধে প্রতিবাদ জানাবেন। এবং আমি বলি, এই যে জুলাই গণঅভ্যুত্থান, মিছিল তো করা যেত, অবশ্যই আমরা করেছি। ছাত্ররা যে, আমি একটু বলি, শুনেন, এই আন্দোলন অর্থ কি? আজকে গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা, একটা সরকারকে হয়তো এই যে যেটা সর্বশেষ হয়েছে গণঅভ্যুত্থান পালিয়ে গেছে, আর নয় গণতান্ত্রিক ব্যবস্থায় কাজটা কি? সরকারকে জনগণ থেকে বিচ্ছিন্ন করে দেওয়া, যে কাজটি বিএনপি অত্যন্ত চমৎকার ভাবে করেছে। যে আওয়ামী লীগের কোনো জনসমর্থন ছিল না, আমরা 3টা নির্বাচন করেছি, একটা করেছে বিনা প্রতিনিধিতে, একটা রাত্রে, আরেকটা আমরা তোমরা। এর চেয়ে বিএনপির সফলতা আপনি আর কি দেখতে চান? সবাই বলে ছাত্রদের কেউ নাই, কিচ্ছু নাই, আগা নাই, মাথা নাই, কিচ্ছু নাই, আনরেজিস্টার্ড। না না, একা কি ছাত্ররা করেছে? করে নাই, আমি তা বলতেছি না। ওই সময় আপনারা মিললে গিয়ে 427 জন লোক মরে যাইতে পারলেন, আর আপনাকে নেত্রী যে মাথার তাজ, এবং যে আপনি করে মর্যাদা দিছে বাংলাদেশের রাজনৈতিক, আপনার কি অস্তিত্ব থাকতো? আমি একটা কথা বলি, বেগম খালেদা জিয়া বাংলাদেশের তার জন্য একটা লোক জীবন দেন নাই। এখানে আপনি একটু বাস্তবতা থেকে আপনাকে আসতে হবে। আপনার স্পষ্ট মনে আছে বেগম খালেদা জিয়াকে যেদিন জেলে নিয়ে যাওয়া হয়, খালেদা জিয়া স্ট্রেট বলেছে, আমার জন্য বাংলাদেশের মানুষ 1 সেকেন্ডের জন্য কোনো কষ্ট পাবো আমি চাই না, তোমরা একটু মোমেন্ট। ও গপ্প কেন? গপ্প তো বলবি, আপনার ভালোবাসা কই? ওনার ভালোবাসা তাই আমার কলমিতে নাম হবে। আমাদের এই যে আপনার ভালোবাসা কই? এই যে 1,60,000 এই মামলা, এই প্রায় 60 লাখ লোক আসামি, এগুলি কেমনি হয়েছে? আমাদেরকে কি আওয়ামী লীগ ভালোবাসি এগুলি দিছে? ভালোবাসে না তো আওয়ামী লীগ আপনাকে দমনের লেগে মামলা দেন, দমনে তো আবার ফেসিস সরকার, না আবার একটা ফেসিস সরকার, একটা গণতান্ত্রিক। আজকে শুনেন, এবং আপনারা মামলা করছেন, কেন গ্রেফতার করতে পারতেছেন না? এখানে আসিফ নজরুল ডায়লগ দেয় কি, তদন্ত করবে তারপরে দেখবে। আপনাদের মতো যারা আপনি মাঠে নামছেন, গ্রেফতার কেন করেন না? আপনাদের ভূমিকা কি? না না,
15 বছর আপনারা যে হামলা মামলায় নির্যাতিত হলেন, এখন মাঠে নেমে বলেন না কেন এদেরকে গ্রেফতার করেন না কেন? প্রতিনিয়ত বলছি মাঠে নামেন। এবং আমরা দেখেন সুনির্দিষ্টভাবে আওয়ামী লীগের বিরুদ্ধে আমরা আন্তর্জাতিক ট্রাইব্যুনালের পক্ষ থেকে মামলা করা হয়েছে, কিন্তু সরকারের ভূমিকা কি? আপনাদের মতো যারা কালকে নামেন মাঠে, নাই বলেন এই যে গ্রেফতার করেন সবাই, তারা কেন চাপ সৃষ্টি করেন না? অপারেশন ডেভিল হান্ট এই সরকার করছে, কালকে নামেন না মাঠে যে এই ডেভিল হান্টে যদি আপনারা কাজ করতেন তাহলে আমার এই ছাত্রটা এই সোহাগ মারা যায় না। অবশ্যই নামেন না কেন? ওই ঘরে বসে বসে এখন আর বিএনপি মহাপুরুষ হয়ে গেছে। আমাদের আন্দোলন বিএনপি যদি কাল রাস্তা নামে, এই যে ইউনূস নামেন না, আমি তো আপনার সাথে আছি, বললাম তো ইউনূস সরকার আমার তো ইউনূস সরকারের দরকার নাই, ইউনূস সরকারকে ডিস্টার্ব করতে চায়, আমার ইউনূস সরকারের সাথে আমার প্রেম নাই, আমি চাই দেশ। দেশে একটা লোক বিনা বিচারে মারা যাবে না, একটা লোকের গায়ে পাথর পড়বে না। কালকে নামেন আপনার কি করছেন কৈফিয়ত চান। আমার মনে হয় আবার একটু আমরা ওই সাবজেক্টে একটু থাকি, প্রশিক্ষণ বিষয়ে কথা বলতেছিলাম। না আজকে দেখেন এই যে বিএনপির বিরুদ্ধে একটা ন্যারেটিভ দাঁড়া করানো চাচ্ছে, বিএনপি শুধু ইলেকশন চায়, হ্যাঁ বিএনপি মানে সংস্কার চায় না। আপনি দেখেন আমরাই বাংলাদেশ জাতীয়তাবাদী দলের যে প্রশিক্ষণ কমিটি, জাতীয় প্রশিক্ষণ কমিটি, আমি সেটার মেম্বার সেক্রেটারি ডক্টর মঈন খান এর কনভেনার। আমরা বাংলাদেশে এখন পর্যন্ত 64টা জেলার মধ্যে প্রায় আমরা 32টা জেলার মধ্যে সেমিনার করেছি, আমরা মানুষকে বুঝিয়েছি আমরা কিভাবে, এবং এক একটা সেমিনারে আপনার তো কোনো রেজাল্ট নাই। অবশ্যই রেজাল্ট আছে। কোথায় রেজাল্ট? অবশ্যই রেজাল্ট আছে। আজকে যে সংস্কার প্রস্তাবগুলো জাতীয় ঐক্যমত্য কমিশনে আলোচিত হচ্ছে, বিএনপি সেই রাষ্ট্র মেরামতের 31 দফার 80% প্রস্তাব এখানে অনুমোদিত হচ্ছে। এটা হচ্ছে না মানে এটা কি? আমি একটু প্রশিক্ষণ বিষয়ে আপনার কথা শুনে আমি একটু যাব অ্যাডভোকেট আবু হেনা রাজ্জাকের কাছে। প্রশিক্ষণে কোনো ঘাটতি আছে না? কোনো ঘাটতি নেই, বরং আপনার দেখা যায় বিএনপির মতো একটি বিশাল রাজনৈতিক দল এখানে, আওয়ামী লীগ আরেকটি কাজ করেছে, আপনাকে একটা জিনিস মনে রাখতে হবে, মানুষ কিন্তু যে কোনো দ্বারা সংক্রামিত, এরকম একটা আমাদের ইয়ে আছে। আওয়ামী লীগ 15 বছরে বাংলাদেশে দুর্নীতির মাধ্যমে মানুষের মনে যে একটা আকাঙ্ক্ষা তৈরি করেছে, যে মনে করেছে যে অর্থ, আওয়ামী লীগের যে লোকের বাসায় পাতিল চলতো না, আপনি দেখেন 5তলা বিল্ডিং, এটা সাধারণ তার পাশের যে প্রতিবেশী তার মধ্যে কিন্তু এফেক্ট করেছে। আজকে দেখবেন সব জায়গায় একটা খাই নট অনলি পলিটিক্যাল পার্টি না, সবাই মানে প্রশাসন থেকে শুরু মনে করে যে এইটা একটা সুযোগ যে আমরা ইনকাম কিভাবে করি। এই সুযোগ আপনারাও নিচ্ছেন। আওয়ামী লীগ যে অ্যাপার্টমেন্ট কিনছে সেটা দেখে কি আপনারা আমরা করতেছি না, আমি বলছি অনেকের মাঝে এই ধরনের টেন্ডেন্সি। না কিনতে পারলে ভালো, কিন্তু ওই যে পাথর দিয়ে লোক মাইরা কিনেন না, সামগ্রিকভাবে এটা হচ্ছে। আপনি আওয়ামী লীগের আপনি দেখেন, আপনি নিশ্চয়ই গ্রামগঞ্জে যান, যে ছেলেটার বাসায় পাতিল চলতো না, সেখানে 5তলা বিল্ডিং, পাতার পাশের যে প্রতিবেশী, সেই জন্যই তো মনের মধ্যে এই বক্তব্যগুলো দিয়েই বিএনপি থেকে বহু লোক পদত্যাগ করছে গত 2 দিনে। কি যে রাজনীতি পদত্যাগ করেছে, এটা সোশ্যাল মিডিয়া, এটা সত্যতা কতটুকু আছে সেটা তো দেখার বিষয়। কোন পত্রিকা আছে? এক সোশ্যাল মিডিয়া ছাড়া কোথাও নাই। না আছে, আমি আজকে প্রথম আলো সহ দেখবেন বেশ কয়েকটি পত্রিকায় এই নিউজ ছাপছে। আমার মনে হয় একটু ভিন্ন প্রসঙ্গে আমরা একটু যাই, আছে আমার এখন একটু ভিন্ন প্রসঙ্গে যাই। অ্যাডভোকেট আবু হেনা রাজ্জাক, আপনি এই বিষয়ে একটু কথা বলেন, তারপরে আমি একটু ভিন্ন বিষয়ে বলেন। এই যে কথাটি বলছে, না একটা ন্যারেটিভ, যে কথাটা উনি বলল যে দেখেন ঘুষের প্রবণতা কেমনে হয়, একটা সিম্পল লজিক। পাশাপাশি 4টে ফ্ল্যাট আছে, মানে অ্যাপার্টমেন্ট, 4টে দরজা এক জায়গায়, এর ভিতরে 2 জন আছে একই অফিসে চাকরি করে। একজনের পোলাপানে দেখে যে ওই ঘরে যে রাজকীয় জীবন, তার বাপ ঘরে এটা নাই। বলে যে বাবা তোমার একই চাকরি করো, একই অফিসে, মানে একই মন্ত্রণালয়ে, স্ট্যাটাস সেম, তার অবস্থা এরকম কেন, তোমার অবস্থা এরকম কেন? এই প্রভোগ করতে করতে সে ডিপ্রাইভড হইতে হইতে সে তার আইডিওলজি বিকায় দিয়া একসময় ঘুষ খাওয়া শুরু করছে, কারণ পাশের লোকটার এই অবস্থা। এখন ওনার বক্তব্যে মনে হইতেছে আওয়ামী লীগ দীর্ঘ 15 বছর যাচ্ছে তাইভাবে রাজত্ব করছে, লুট করছে, এবং সেইটা দেখে তাদের লোকজনের ভিতরে সামগ্রিকভাবে মোশাররফ সাহেবের হয় নাই, আমি লিখে দিতে পারি, কারণ ওনার সাথে বহু টকশো আমি করছি, ওনার বাড়ি যে আমার দেখা লাগবে না, কিন্তু ওনার বক্তব্য অনুযায়ী আর কত। সুতরাং যেখানে আওয়ামী লীগের লোকজন অ্যাপার্টমেন্ট করছে, এখন তাদের কিছু লোকজন করতেছে, করো বাবা, অসুবিধা নাই। কারণ বাংলাদেশে আমি আমার দেখা 2টা বড় দল, পরীক্ষিত বড় দলের যারা আছে, রাস্তায় যদি মিছিল করে 150 লাইন হয়, তার প্রথম 20টা লাইনে 5 কুড়ি 100 বা 8 12 96 জন লোক বা 10 12 120 জন লোক, তারপরে এগুলো ভোটারও না, কিচ্ছু না, এটা গয়রহ। পরে যখন আবার আরেক দল ক্ষমতা আসে, ওই গয়রহগুলো ওর সাথে অ্যাড হয়। এই যে সামনের লোকগুলা, তার ভিতরে 8.85% বেকার, বাংলা পলিটিক্যাল। হাউ দে সার্ভাইভ?
কিভাবে সার্ভাইভ করে? যদি বলেন আপনি কোথায়, আমরা দেখি না যে লোকটা রাজনীতি করতে, আমি দেখি না? অফকোর্স আমি দেখি। সার্ভাইভ করে কিভাবে? আপনার সার্ভাইভালের ওয়ে যদি এই রাজনীতি হয়, সেই রাজনীতি আমরা চাই না এই দেশে। আর আপনি কাজ করবেন, আপনি চাকরি করবেন, মুদি দোকানদারি করেন, চাকরিটাই করেন, আপনি রাজনীতি করবেন ওইভাবে। আজকে এমপি হইতে চায় কেন? শুধু টাকার জন্যে। এমপি আপনার ইয়ের সাথে কথা বলে, এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার ডাইকে না, এই মিয়া বিল দেন না কেন? এটা কি তার কাজ? তার কাজ আইন প্রণয়ন করা। যদি আপনার টাকা ইনকাম করতে হয়, উপজেলা চেয়ারম্যান হন। আপনার মতো লোক জাস্ট অযোগ্য এমপি হওয়ার জন্য। আপনি তো এমপির মর্যাদাই বুঝেন না। না, কিন্তু এই ধারাবাহিকতা কিন্তু আজকে হয় নাই। যেটি এবিএম মোশাররফ হোসেন বলেছে, এই ধারাবাহিকতা তো বিএনপিকে টানতে হচ্ছে। আমি তো না করতেছি না, আমার কথা হলো যে আমরা আপনাদের ভিতর থেকে এটার একটা পরিবর্তন দেখতে চাই। যে না না না, রাজাক ভাই যে কথা বলছে, এই পরিবর্তনের জন্যই আপনি বিএনপি রাষ্ট্রমেলা যদি আপনি দেখেন, আমি সেটাই একটা পরিবর্তন তার সিস্টেমের ব্যাপার। না না না, আপনি সিস্টেম ইন্ট্রোডিউস না করতে পারলে পরিবর্তন হবে না। বলতেছি এই পরিবর্তনের কিছু সিম্পটম লাগবে। আমি একটু বলি, আমি বলে এটাকে শেষ করি, ভুলে দেবো। বলি আপনি নির্বাচন চাইতেছে বিএনপি বা যারা গণতান্ত্রিক দল তারা চাইবে, কোনো অপরাধ না নির্বাচন চাওয়া, কিন্তু আপনাকে নির্বাচনটা কে দিবে? আওয়ামী লীগের সময় যারা ভোট দিছে ডিসিএসপি, তারাই তো আছে এখনো, সেই লোকগুলোই তো আছে। সেই লোকগুলোর উপরে তখন আপনার আস্থা ছিল না লেভেল প্লেইং ফিল্ড নিয়ে, এখন আস্থা কেন? এখন যে সরকারে একটা অন্তর্বর্তীকালীন সরকার আছে। না না না, আগে সরকার কারা ছিল? একটা জুলুমবাজ সরকার ছিল। আমি বলতেছি জুলুমবাজ সরকার তো, কিন্তু এই যে যারা এখন আছে প্রশাসনে, তারা ভাবতেছে কি? তারা ভাবতেছে যদি কালকে তারা ক্ষমতায় যায়, সুতরাং প্রশাসন কিন্তু তাদেরকে কিছু কেয়ার করে, গল্প যতই করুক। কেন কেয়ার করে? কে জানে বাবা কে কখন মেয়র হয়ে আসে, কারণ এ তো একটা টেম্পোরারি সরকার, সুতরাং একজন কেয়ার করতেছে। এখন আমার প্রশ্নটা শেখায় না, আমার প্রশ্ন হচ্ছে যে এখানে নির্বাচন হইলে কারা ক্ষমতায় যাবে আমরা জানি আপাতত, এটা নিয়ে কোনো তর্ক নাই, মোটামুটি তর্ক নাই। কেন? যে তারা জানে তাদের এত পরিমাণ বড় তারা, সুতরাং এটা ক্ষয় হয়ে আস্তে আস্তে ফেব্রুয়ারি পর্যন্ত গেলেও বিজয় লাভ করবে। কিন্তু বাটে পড়বে কারা? যারা সংস্কার চাইতেছে, সংস্কার বিচার তারপরে নির্বাচন, তারা বাটে পড়বে। কেন? তাদেরকে এরা একসেপ্ট করে নাই, আমরা দেখতেছি গত দীর্ঘদিন ধরে। যেহেতু তারা একসেপ্ট করে নাই, আর তাদের সমস্ত অ্যাক্টিভিটিস দেয় পিছনের যে পুরনো সিস্টেম তার বিরুদ্ধে, তারা বাটে পড়বে। এখন তারা কি চায়? যদি সংস্কার আর বিচার হয়, তাহলে একটা নজির তৈরি হলো কি, যে না রে ভাই পরিণতি হয়, পরিণতি হইলে তারপরে নির্বাচন হলেও তারা পাস করবে। কিন্তু ওরা তখন হাফ সাইডে বাজবে যে না, যেহেতু বিচার হয়েছে তখন তারা সেফ থাকবে। না, বিচারের কথাও বিএনপি বলছে, সংস্কার আমি একটু 30 সেকেন্ড শুনে আমি একটু বিরতিতে যাব। 30 সেকেন্ড। রাজাকি ভাই এই পরিবর্তন কি তার চোখে দেখছেন না? সে এই যেমন তাদের মধ্যে তাদের যে বিচার অঙ্গনে আগে ছিল যে কোনো অ্যাডভোকেটের, সে তো অ্যাডভোকেট, 10 বছর যদি আপনি হাইকোর্টে প্র্যাকটিস করেন আপনি বিচারপতি হতে পারবেন। এই তো কোয়ালিটি। 12 বছর 10 বছর এইটা কলে। এখন আপনারা এই যে বিচারক নিয়োগের কিছু নীতিমালা পরিবর্তন করেছেন না? যে কোনো লোককে এখন বিচারপতি হওয়ার সেই যোগ্যতা রাখে আগে যেভাবে পেরেছে, এইটাই তো একটা পরিবর্তন, এইটাই তো একটা সমস্যা। এক, আপনি দেখেন আগে কি ছিল, আপনি এই যে দেখেন নুরুল হুদা সাহেব অথবা কাজী আবুল সাহেব যে আজকে গ্রেপ্তার হলেন, কেন হলেন? এবং তাদের বক্তব্য যদি আপনি কোর্টে আপনাদের সামনে যে বক্তব্যগুলো দিয়েছে, তারা কিন্তু দোষ স্বীকার করে নিয়েছে। কিন্তু তারা যদি মনে করতো যে না এই অপকর্ম করার কারণে আমার একসময় শাস্তি হতে পারে, যার জন্য আমরা কি বলেছি, আমরা কি বলেছি যে আপনি যে আইনগুলি আছে আইনের পাশাপাশি আপনি যদি এই আইন পালনে ব্যর্থ হন তাহলে প্রতিকার কি, সেই ব্যবস্থা এখানে ইন্ট্রোডিউস করতে হবে। নিশ্চয়ই একটু ভিন্ন প্রসঙ্গে যাই, এই দ্বিতীয় পর্বে যদি আপনার কোনো কথা থাকে ও বিষয়ে নিশ্চয়ই আপনি বলবেন। তার সাথে আমি একটু একটা জিনিস আপনার দৃষ্টি আকর্ষণ করছি। এনসিপির সঙ্গে আলোচনার দরজা খোলা রাখার কথা জানিয়েছেন বিএনপি নেতা সালাউদ্দিন। বলেছেন ইউএনবির সাথে একটা সাক্ষাৎকারে উনি বলেছেন এই আহ্বান, কিন্তু এই আহ্বান প্রত্যাখ্যান করেছে এনসিপির আহ্বায়ক। কয়েকটি সিটের কাছে এনসিপি বিক্রি হবে না বলে জানিয়েছেন তিনি। এনসিপির সঙ্গে কেন জোট করতে চায় বিএনপি? না, আসলে এখানে দেখেন বিএনপির ইতিমধ্যে এই আন্দোলন সংগ্রামে বিএনপির কিন্তু নেতৃত্বাধীন একটি জোট আছে, 20 দলীয় জোট, মানে কাগজে কলমে আছে আর খাতায়, মানে খাতায় আছে আর কোথাও নাই। এটা হলো কি আমরা যুগপৎ আন্দোলন, মানে যার যার অবস্থান থেকে একই কর্মসূচি পালন করা হয়। এটা আপনার নিচে আপনি যখন স্টুডেন্ট ছিলেন এরশাদ আমলে ছিল যুগপৎ আন্দোলন, সে সময় ছিল, কিন্তু এখন গত 15 বছরে আপনাদের অস্তিত্ব কম পাইছি, আর তার তো কোনো ওষুধ খাওয়ার লোক ছিল। এখন যে জিনিসটি হচ্ছে
যে আগামী দিনে আমরা গণতন্ত্রটাকে একটা প্রতিষ্ঠানিক রূপ দিতে চাই। এই কারণে যারা যারা এই গণতান্ত্রিক আন্দোলনের সাথে সংযুক্ত হতে চায় তাদের সাথে বিএনপি বলেছে রাজনীতির ক্ষেত্রে আমাদের কোনো বিরোধ নাই। আপনি দেখেন এই জাতীয় ঐক্যমত্য সরকার যেখানে গঠিত হয়েছে সেখানে বিএনপি আগামী দিনে কিভাবে বাংলাদেশটাকে আমরা নতুনভাবে গড়ে তুলতে পারি তার জন্য কোনো সুনির্দিষ্ট কিছু প্রস্তাবনা দিয়েছে। এবং আজকেও আমরা দেখলাম একটা বিষয় ঐক্যমত হয়েছে যে এমার্জেন্সি কিভাবে জারি হবে। আগে ছিল রাষ্ট্রপতি এটা জারি করতেন, এখন বলা হচ্ছে না পার্লামেন্টের অনুমোদন লাগবে এবং সেখানে বিরোধী দলের নেতা উপস্থিত থাকতে হবে। মানে এগুলি কিন্তু একটা ডেভেলপমেন্ট। তারপর আপনি দেখবেন এই যে এখন একটা আন্দোলন, এখন একটা আলোচনা চলছে যে তত্ত্বাবধায়ক সরকার অলরেডি সবাই মেনে নিয়েছে, এটা নিয়ে কোনো দ্বিমত নাই, কিন্তু কি প্রক্রিয়ায় চিফ হবে এগুলি আমরা মনে করি এটা গণতন্ত্রের জন্য খুব ইতিবাচক একটি দিক। কিন্তু এই প্রক্রিয়ার সাথে যারা অংশগ্রহণ করতে চাইবে তাদেরকে আমরা বলেছি আলোচনা আমাদের জন্য দরজা খোলা আছে, কারণ আগামী দিনে আমরা মনে করি বাংলাদেশের জন্য বেশ কিছু চ্যালেঞ্জ আছে। এই চ্যালেঞ্জগুলিতে রাজনৈতিক দলগুলির মধ্যে যত ঐক্য প্রতিষ্ঠা করা যাবে ততই আমরা মনে করি আগামী দিনটা আমাদের জন্য সহজতর হবে। কারণ আপনি দেখেন আমাদের এখানে বেকারত্ব, দারিদ্রতা, জিওপলিটিক্যাল একটা চ্যালেঞ্জ আছে সবচেয়ে মারাত্মক, এইটা অনেকে বুঝতে চায় না। কিন্তু আজকে একটা আপনারা দেখেন প্রতিবেশী একটা দেশ বাংলাদেশের এই পরিবর্তনটাকে কোনোভাবে কিন্তু মেনে নিতে পারছে না। সামগ্রিক দেশের মধ্যে জামাতের জন্য এখন দরজা বন্ধ কেন আপনাদের? না, জামাতের মধ্যে এমন কিছু জামাত ধরেন জামাতের সাথে আমাদের একসময় আদর্শগত না, একটা নির্বাচনী জোট ছিল। মানে কি ক্ষমতায় যাওয়ার জন্য যা করা দরকার তাই করছেন না? আপনি তখন গণতন্ত্র আপনি দেখেন আপনি একটা মানে দর্শককে যদি সরানোর জন্য অনেক সময় কিন্তু অনেক কিছু এক হতে হয়। এখন কি জামাত দস্যুরে সরাবেন এনসিপির সাথে? না, আমরা এখন মনে করি আমাদের আওয়ামী লীগের মতো ফ্যাসিস্ট শক্তিটা আমাদের সামনে নেই। সুতরাং আমরা মনে করি ন্যূনতম যাদের সাথে আমাদের ঐক্যমত সম্ভব আদর্শিকগতভাবে। এর আগে হয়েছিল কিভাবে জামাতের সাথে? নির্বাচনী জোট হয়েছে, হাসিনাকে আদর্শ ছিল না, কোন লক্ষ্য ছিল ক্ষমতায় যাব। একটা ফেসিস্টকে সরাতে হলে তো আপনাকে সকল ছোট বড় শক্তিকে এক জায়গায় আনতে হবে, কিন্তু আমার সামনে তো ফেসিস্ট সরকারটা এখন নাই। বরং আমার এখন দেশ পুনর্গঠন আমি কিভাবে করব, প্রাতিষ্ঠানিকগুলো যেগুলি ধ্বংস করে ফেলেছে কিভাবে সেগুলোকে আমি রিপেয়ার করবো, আমার সেই প্রশ্ন। সেখানে জামাতকে নিলে সমস্যা কোথায়? জামাতের এখানে কিছু কিছু ভূমিকা আপনি যে দেখেন, এখনো তারা মহান মুক্তিযুদ্ধকে স্বীকার করে না, এখনো তারা ৭১ নিয়ে অস্বীকার করছে। কোথায়? আমরা কিন্তু আজকে বলা হচ্ছে যে ৭১-এর ব্যাপারে তারা দুঃখ ভুল স্বীকার করুক, তারা কিন্তু করছে না। তারা তো করেছে ১৯৪৭ সাল থেকে এই পর্যন্ত যত। এবং আপনি একটা জিনিস দেখবেন, বাংলাদেশের যত পরিবর্তন হয়েছে সেই ৪৭ সালে জামাত ইসলামী কিন্তু পাকিস্তান চায়নি না, সেই আলোচনা থাকুক। সেই আলোচনা যে জুলাই চার্টার যেটা, সেটাও তো আপনার সংবিধানের ভিতরে অন্তর্ভুক্ত করতে চাচ্ছেন না। আমরা চাই কোথায়? আপনারা বলছেন এটা আর্কাইভে থাকবে, এটা একটা দলিল হবে, সেইভাবে থাকবে, কিন্তু সংবিধানের ভিতরে অন্তর্ভুক্ত করতে হবে। সেই জায়গাটা আপনাদের দ্বিমত আছে। অথচ এই দেশের সমস্ত লোক, আমি দলবিহীন জনগণ অ্যাটলিস্ট আমি গ্যারান্টি দিতে পারি যে এই জনগণগুলো দলের সাথে সম্পৃক্ত না, এদের প্রত্যেকে এটা চাচ্ছে। কি চাচ্ছে? যে এই জুলাই সনদ, কি চাচ্ছে? জুলাই সালে কি চাচ্ছে? এটা জুলাই তাদের এই অবদানকে না, তাদের এই অবদানকে কোন রাজনৈতিক দল অস্বীকার করে না। এর সাথে যদি আপনি বলেন আমার সংবিধান নতুন করে লিখতে হবে, আপনি যদি বলেন আমার রাষ্ট্রীয় মূলনীতি চেঞ্জ করে দিতে হবে, আপনি যদি বলেন আমার সেকেন্ড রিপাবলিক করতে হবে, আপনি যদি বলেন আমার গণপরিষদ করতে হবে, আমি তো সেটা মেনে নেওয়ার মতো অবস্থা নেই। একটু শুনি, একটু শুনি। আমি জুলাই গণ অভ্যুত্থানের অবদানকে আমরা স্বীকৃতি দিতে রাজি আছি। দেখেন 1971, এই 1971 কি পাইছি আমরা? একটা ভূখণ্ড পাইছি, একটা স্বাধীন ভূখণ্ড আমরা স্বাধীন করছি। সেই ভূখণ্ডটাকে কেউ কেউ মুক্তিযুদ্ধের চেতনা, স্বাধীনতার পক্ষের চেতনা, এই দোহাই দিয়া পুরাটা জায়গা তাদের পৈতৃক সম্পত্তি মনে কইরা অকুপাই করে রাখছে, ডাইরেক্ট ইনডাইরেক্ট। সর্বশেষ টানা 16 বছর স্বৈরাচারী কায়দায় দখল করছে, 18 কোটি লোকরে বঞ্চিত করে, এবং সেই দখলদারকে উচ্ছেদ করছে এই জুলাই আন্দোলন। তো আপনার যে ভূখণ্ডটাকে 18 কোটি লোকের বঞ্চিত কইরা যারা অকুপাই করে রাখছিল একটা পরিবারের দোহাই দিয়া, এবং তাদের কাছে মুক্তিযোদ্ধার চেতনাটা ছিল একটা ক্যাশ করা, এটা পুঁজি বানাইছে। মুক্তিযোদ্ধারে আদর্শে বিশ্বাসী ছিল না ওই দল। যারা বিশ্বাসী থাকে তাদের বক্তব্য এরকম হয় না, তাদের ক্যারেক্টার এরকম হয় না।
তাকে সরানো হয়েছে, দখলদার সরানো হয়েছে। সেই দখলদার সরানোর ক্ষেত্রে জুলাইয়ে ছাত্র হত্যা হয়েছে, আহত নিহত হয়েছে। আপনারাও দাবি করেন আপনারা এটার ভিতরে ছিলেন এবং আপনাদের 427 জন লোক মারা গেছে। তো আপনার 427 জন লোক যদি জুলাই আন্দোলনে মারা যায় থাকে, সেই রক্ত আপনারা কিভাবে ভোলেন? সেটা কেন সংযুক্ত হবে না? কেন কে বলছে সংযুক্ত হবে না? সংবিধানে যুক্ত হবে 71-এর পর। এই ভাই আপনারা যেটা বলেছেন সেটা হলো জুলাই সনদটা আপনি চেয়েছেন, কিন্তু এটি সংবিধানে অন্তর্ভুক্ত করতে আপনারা নারাজ। আপনারা এইটা চান না কেন? না, এইটা হলো জানেন, আমার কথা হলো জুলাই এই গণ আন্দোলনটাকে এটাকে কেউ কিন্তু অস্বীকার করছে না, স্বীকৃতি দিতে চাচ্ছে, কিন্তু সংকটটা তৈরি হচ্ছে অন্য জায়গায়। আপনি ওই জায়গাটা আমরা যাচ্ছেন না। যখন বলা হচ্ছে আমার নতুন করে সংবিধান লিখতে হবে, আমরা রাষ্ট্রের মূলনীতি পরিবর্তন করে দিতে হবে, এই আলোচনা মূল সংকটটা এখানেই তৈরি হয়েছে। জুলাই সনদকে সংবিধানে অন্তর্ভুক্ত করতে আপনি চাচ্ছেন না। জুলাই সনদ বলতে আমরা যে জিনিসটা বুঝি, এদের স্বীকৃতি দেওয়া, এবং যদি কোনো দিন কোনো নেতিবাচক কোনো পরিস্থিতি তৈরি হয় যাতে এই ঘটনা নিয়ে কোনো বিচারের সম্মুখীন করা না হয়। এইটাও ঘটনা। এইটা আপনি চাচ্ছেন কেন? আমরা দলমত নিয়ে স্বীকৃতি দিব, আর আপনি যদি বলেন না, আপনাকে যদি আইনি তাদেরকে আপনি নিরাপত্তা না দেন, তাহলে ভবিষ্যৎ সংকট হতে পারে, সমস্যা হতে পারে। তো সেজন্য তো তারা এই সংস্কার বিচার চাইবেই। সে তার হিসাবটা তারটা সে দেখবে না যে আপনার সবাই আপনার সব বাদ দিলেন। ওই কোন ছাত্র ট্রাইব্যুনালের সংখ্যা বাড়ান, আপনাদের 427 জন যে লোক মারা গেল সেইটা কি বলেন? ওই ছাত্র এনসিপি সব আমি বাদ দিলাম। আপনি গত 427 জন লোক মারা গেছে, তাদেরকে যদি আমরা সংবিধানে ঢুকাই যে এই লোকগুলা মারা গেছিল আন্দোলনের সময়, সেখানেও কি আপনাদের আপত্তি নেই? আছে, আপনারা বলেছেন, আপনি জানেন, তারপরে বলেন আছে। এটা নিয়ে আমার জানা মতে, আমার জানা মতে হলো যে মৌলিক চেঞ্জের ক্ষেত্রে এখন আমি বলি, সেখানে আপনারা আবার এনসিপির সাথে আতাত করতে চাচ্ছেন। আতাত বলতে জামাতবাদ সে আসতে পারে কেন? আমি বলি দুটো কারণে। এক নম্বর, পিআর সিস্টেম কিন্তু এখনো থামে নাই, চলমান আছে। হবে কি হবে না সেটা সেকেন্ডারি। পিআর সিস্টেম আসলেই জামাত 40টা সিট পাবে, এনসিপিও পাবে মিনিমাম 40টা সিট। এনসিপিও পাবে কেমনে সেটা বলি। নাহলে এনসিপি দল রেজিস্টার্ড হয় নাই। যেই দল নাবালকের দল, কেউ কাউন্টে রাখে না, মাথায় রাখে না। এই যে ওনাদের একজন বিশিষ্ট লোক আছে, আইনজীবী, নাম বললাম না, যা বলে ভাষায় এগুলো সভ্য জগতে চলে না। আচ্ছা, সেই দল রেজিস্টার্ড হয় নাই, তার জন্য দরজা খোলা রাখছেন কেন? তাকে দিয়ে আপনার প্রথম চিন্তা করবেন পিআর সিস্টেমে যাইও না। আমার ধারণা কতগুলা সিট আপনি দিবেন। গণতন্ত্রে আপনি যদি গণতন্ত্রে বিশ্বাসী হন, তাইলে আপনি সিট ছেড়ে দিবেন, যে ওইখানে আপনার প্রার্থী দিবেন না, আপনার লোকদেরকে বলবেন ওরে ভোট দাও। এটা কি গণতন্ত্র হইল? আপনার লোক, আপনার দলের লোক, সেখানে ওনাকে দাঁড়া করাই দিয়ে বলবেন যে ওইখানে আমাদের প্রার্থী থাকবে না দলীয়, তারে ভোট দিও। এইটা কি গণতন্ত্র হইল? না, কিন্তু নির্বাচনী সমঝোতা হইল তো এইভাবেই হয়। নো, আপনি গণতন্ত্র অতীত বাদ দেন, আমরা সামনের দিকের কথা বলছি। আগে জোট করার মানে তো আপনার আইডিওলজি বনে না। জোট হয় নির্বাচনের পরে, যদি সরকার গঠন। আগে হইলে তো আমি তো আগে হয়েছে তো আমাদের দেশে, সব জায়গায় হচ্ছে এটা। আমি শেষ করতে দেন। কোথায় হয়েছে আগে জোট? কেন ভারতে হয়নি? ভারতে পরে হয়েছে নির্বাচনের পর। আমি বললাম তো, এনডিএ ওদের যেটা বিজেপির সাথে জোট, এটা অনেক আগে থেকে জোট। হ্যাঁ, ঠিক আছে, এনডিএ পরে হয়েছে, তারপরে এটা ধারাবাহিক চলছে। পাকিস্তান হয়নি, ভাই প্রথম হইছে, পরে কথাটা বোঝা যায় না। পরে না, আপনি তাকে নিবেন কেন? আপনি তো আমরা চেঞ্জ করতে চাই। চেঞ্জ যদি করতে চান, তাইলে আপনার দল ভোট দেবে আপনার মার্কারে বা আপনার প্রার্থীকে। সেখানে আপনি তৃতীয় একটা ব্যক্তির দাঁড়া করায় বলতেছেন যে আমাদের প্রার্থী জায়গায় নাই দলীয়, তোমরা তারে ভোট দিও। সিস্টেম হইল এনসিপি তো এইটা প্রত্যাখ্যান করে ফেলছে। এখন করে ফেলছে। এখন তারা জোট করতে চাচ্ছে কেন আমি জানি না। একটা হইতে পারে পিআর সিস্টেম অ্যাভয়েড করবে, সেখানে এনসিপির একটা রোল আছে, তার প্রেসারে অনেক কিছু হবে, মুখে গল্প যতই করুক। আবার তাদের ডিমেরিটস কোনটা আছে? এনসিপি যদি কয় যে হ্যাঁ ঠিক আছে তোমার সাথে থাকবো, তুমি আমার জুলাই চার্টার অন্তর্ভুক্ত করো, মানে প্রত্যেকে একে অপরের না, এত বিষয়টা তো সহজ না। কিন্তু আশ্চর্য লাগে, নিন দিলে পিন দিতে হয়, একটা কথা আছে। এই যে নিন দিলেন 11 মাস ধরে, এখন আপনার পুরাতন বন্ধু জামাতকে একেবারে ছিটে ফালাই দিলেন। আমার কিন্তু কিছু আসে যায় না, আমি আপনাদের ইতিহাসটা বলতেছি। সেই জামাতকে আপনি বললেন দরকার নাই, আর আজকে আপনি এখন এনসিপি, যারা এখন পর্যন্ত রেজিস্ট্রেশন হয় নাই, আপনারা এবং তার কোনো লোক নাই, কিচ্ছু নাই,
তার জন্য আপনাদের দরজা খোলা, এটা তো আমার কাছে মানে আমি যদি কালকে ভোট দিতে যাই ফর এক্সাম্পল, আমি কিন্তু প্রথম দেখব এই স্বৈরাচারের নির্যাতন সবচেয়ে বেশি ভিকটিম আপনারা বলেন যে গত 16 বছর আমরা নির্যাতিত হইছি, আপনি কি মনে করেন? আরে আমি বলতেছি তো আপনারা নির্যাতিত হয়েছেন বলে আমি মনে করি আমিও নির্যাতিত, কারণ আপনি জনগণের অংশ। তো সেখানে আপনারা নির্যাতিত হওয়ার পরেও যদি জুলাইকে ইনসার্ট না করেন সংবিধান, তো আমি যখন ভোট দিতে যাব আমি তো তখন ভাববো যে জুলাইকে কারা অবহেলা করছে, জুলাইকে কারা ইনসার্ট করে না, এটা তো আমার ভিতরে দানা বাঁধবে। যেভাবে বিএনপিকে একটা নেগেটিভ দিকে আমি বলছি আজকে এই জুলাই গণ অভ্যুত্থানকে স্বীকার করছে বলেই তো আজকে পরিবর্তনগুলো আজকে হচ্ছে। গণ অভ্যুত্থানকে স্বীকার করেছেন, কিন্তু গণ অভ্যুত্থান কেন আজকে যে এই যে নানা পরিবর্তনগুলি হচ্ছে, এটা কেন জুলাই অভ্যুত্থানের চেতনারই একটা অংশ, যে আগামী দিনে আমরা বৈষম্যমূলক একটি বাংলাদেশ চাই, একটা গণতান্ত্রিক বাংলাদেশ চাই, যেখানে যেখানে আমাদের সংবিধান বাংলাদেশগুলোকে যেখানে ওরা ধ্বংসের দ্বারপ্রান্তে নিয়ে গেছিল ফ্যাসিস্ট হাসিনা, সেই জায়গা থেকে বাংলাদেশকে বের করে নিয়ে আসা। তো এইটাকে আপনি কি জুলাই চেতনার স্পিরিট বলবেন না? আপনি না, জুলাই চেতনা বা স্পিরিটের জন্য এই মানে বিষয়ে কোনো কথা নাই, কিন্তু যেটি মূল বিষয় আসছে জুলাই সনদকে, জুলাই চার্টারকে সংবিধানের অংশ করা, যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ, সেই জায়গায় আপনি কিন্তু ভেটো দিয়ে রেখেছেন। আর আপনি টকশোতে এসে আলোচনায় বক্তব্যে জুলাইয়ের চেতনার কথা বলছেন। সাংঘর্ষিক না, সাংঘর্ষিক না। এটা কেন সাংঘর্ষিক না? এই কারণে এখানে জুলাই আবার তাদেরকে আবার বলতেছেন যে আমার জন্য দরজা খোলা। তারা তো একটা রাজনৈতিক দল হয়েছে এখন। নিশ্চয়ই আপনি যদি বৈষম্য বিরোধী, আমার মানে আপনি যদি এখন বাংলাদেশে একটা জরিপ করেন বা মতামত নেন মানুষের, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে জনপ্রিয়তা ছিল যখন এনসিপি তৈরি হয়েছে, তো সেই জনপ্রিয়তার ধারে কাছে তারা আছে। অনেক মানুষ তখন তাদের কাছে, শুধু আমরা মানুষ না, তাদের সাথে যারা আন্দোলন করেছে তারাও কিন্তু বিরাট সেটা রাজনৈতিক একটা কৌশল। আমি একটু বলে নিই। আচ্ছা, আপনি যদি বলি এই জমিটা আপনি দিয়ে দিলাম, আপনি কি করবেন? কোনটা? ভাই একটু লিখে দেন, একটা দলিল দেন, আমি মুখে কইলাম, আপনি নেবেন? রাজি হবেন? দুই ধরনের হইতে পারে, আপনি তার ভিডিও হইতে পারেন, আর আপনি নেবেন কিনা দলিল নিতে পারেন। আপনি কিছু টাকা পয়সাও দিলেন, কথার কথা ইম্পর্টেন্ট, দলিল তো খুবই ইম্পর্টেন্ট, দলিল নিতে হবে। তা না হইলে বঙ্গবন্ধুরে আমি কেন বলছি কথাটা, আমার কিচ্ছু আসে যায় না। বঙ্গবন্ধু ব্যক্তি অমুক তমুক, কাউকে আমি অশ্রদ্ধা করে বলছি না। তাকে জাতীয় কি বলে, জাতির পিতার স্বীকৃতি কে দিছে ফাইনালি? সংবিধান, আদালত না, কোথায় আদালত দিল? আদালত তো অনেক পরে, আগে তো সংবিধানে, হ্যাঁ সংবিধানে গড়াইছে, তারপরে কিন্তু আদালত লাগছে। তার মানে লাগে এইটা। আপনি এইটা যদি ডিনাই, আমি কিন্তু আবারও বলছি, আমি যখন ভোট দিতে যাব আমি দেখব আমার জুলাই আন্দোলনে কত ভাই আমার মারা গেছে, কত লোক আয়নাঘরে ছিল, যেই আয়নাঘরটাকে দমাইছে তারা জুলাই আন্দোলন দিয়ে, সেই আয়নাঘর, ক্রস ফায়ার, শাপলা চত্বর হত্যা, বিডিআর হত্যা, গুম খুন, এইগুলারে দমাইছে যারা, সেই জুলাই আন্দোলন, তাদের স্বীকৃতি যদি আমরা না দেখি, ন্যাচারালি আমার কাছে একটা কোশ্চেন আসবে, আমার কাছে 5 জনে জিজ্ঞেস করবে, ভাই কাকে ভোট দিব? আচ্ছা, আপনি জরিপের কথা বলছিলেন, আমি যদি আপনি সর্বশেষ আমাদের দেশে যে সর্বশেষ যে জরিপটা হয়েছে, সানেম তারা একটা জরিপ করেছে, সেখানে বলা হয়েছে যে এনসিপি ভোট পাবে 16%, সামথিং 15.87, আর বিএনপির কথা বলা হয়েছে 37.78, তার মানে ধরি 38%। জামাতকে দেওয়া হয়েছে এরকম 15, মানে বলা হয়েছে। আমি রিপোর্টটা দেখেছি। এখন একদম মানে জনমতের দিক থেকে তারা যে একেবারে তলানিতে আছে, এ কথা কিন্তু আমরা বলতে পারবো না। এখন আপনি গণতান্ত্রিক সংসদীয় ব্যবস্থায় আপনি যদি দেখেন, সেখানে আপনার কিন্তু আমাদের বাংলাদেশের যে সিস্টেম এখন চলে আসছে, এটা নির্ধারিত হয়েছে যে সর্বোচ্চ ভোট কে পায়। জনসমর্থন আপনি থাকতে পারে। আপনি দেখেন একটা দল, এই বাংলাদেশে একটা বিতর্ক আছে যে কম ভোট পেয়ে ক্ষমতা চলে যায়, আবার বেশি ভোট পেয়ে ক্ষমতায় যেতে পারে না, পপুলার ভোট যেটা, যে জন্য পিআর পদ্ধতিটা সামনে আসছে, কেউ চাচ্ছে না পিআর পদ্ধতি। ঠিক আছে, এটা যেমন পিআর একটা দিক দিয়ে আপনি বলছেন, অন্য দিকে পিআর পদ্ধতির বহু সীমাবদ্ধতা আছে। কারণ পিআর পদ্ধতি আমি কাকে ভোট করলাম আমি জানি না, আই ডোন্ট নো।
কে আমার এমপি। না না, সেটা তো বলাই থাকে দলরে ভোট দিবেন। বেসিক্যালি তো মানুষ মার্কাকে ভোট দেয়, ধানের শীষে দেয়, নৌকায় দেয়, তারপরে ব্যক্তি পরে। ভাই আমরা তো নির্বাচন করি, মার্কা আপনাকে একটা সহায়ক শক্তি, এটা অস্বীকার করার কোনো শক্তি নাই। মার্কা বা দল একটা আপনাকে প্রচন্ড সহায়তা করে একটা ইলেকশনে, কিন্তু ব্যক্তি ইমেজ, এলাকা, এগুলি নানা ফ্যাক্টরে অত্যন্ত কাজ করে আপনাকে জেতার ক্ষেত্রে। আপনি একটা দলের পপুলার, যেমন আজকে যদি বিএনপি থেকে আপনি ইলেকশন করেন, মোর দেন এখন যে অবস্থা বাংলাদেশে, আপনার আপনি বললেন বরিশালের লোকেরে, শরীয়তপুরের লোকেরে মৌচাক থেকে পাস করাইছে কারা? আরে সিটি আলাদা, আরে বরিশালের সিট তার সিটি আলাদা। যেমন শরীয়তপুরে আমি বলি আওয়ামী লীগের নাসিম, সে সিদ্ধেশ্বরী থেকে পাস করছে। আর যার জন্য তাকে কার্যকর হয় না, মাদারীপুরে মাদারীপুর, ওটা তো কার্যকরী হয়, যার জন্য তো গভর্নমেন্ট গেছে। না, আপনাদের এরকম আছে, এরকম একাধিক উদাহরণ আছে। মাহমুদুদ্দিন আহমেদ লয়ার, বাড়ি তার গোপালগঞ্জ, আসন তার গোপালগঞ্জ, তার ধানমন্ডিতে বিএনপি পাস করে, ঢাকা সেটেল আছে না, তার মানে কি দাঁড়াইবা না? এটি সত্য কথা যে আমার হাতে আসলে একদমই সময় নেই, যেটি হলো যে ভোট আদর্শ এবং মার্কা দেখেই প্রধানত হয়, তারপরে ব্যক্তি ইমেজ, এলাকার তার গ্রহণযোগ্যতা বিচারে নিশ্চয়তা হয়। সেই ক্ষেত্রে পিআর পদ্ধতি নিয়ে আলোচনা আছে। আমার মনে হয় অন্য একদিন যদি সুযোগ থাকে আমরা পূর্ণাঙ্গ একটা সেশন করেন, এটা আমরা আলোচনা করতে যাব। আজকে আমার মনে হয় আলোচনা একেবারেই সময় নেই, শেষ করতে হবে। জনাব ABM মোশাররফ হোসেন, জনাব অ্যাডভোকেট আবু হেনা রাজ্জাকি, আপনাদের দুজনকে অনেক অনেক ধন্যবাদ। দর্শক, আপনাদেরকে ধন্যবাদ যারা এতক্ষণ আমাদের সঙ্গে ছিলেন। আগামী অনুষ্ঠানে আবার দেখা হবে। শুভ সন্ধ্যা।